সুপ্রিয় দর্শক, আজ ৩রা জুলাই এনটিভি চ্যানেল তার ২২তম যাত্রা পূরণ করে ২৩তম বছরে পদার্পণ করেছে। অর্থাৎ আজ এনটিভির শুভ জন্মদিন। আর এই শুভ দিনে এবং স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ আয়োজনে সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে থাকছেন দুজন বিশেষ অতিথি, যারা একাধারে চিকিৎসক এবং মিডিয়া ব্যক্তিত্ব। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, ওরাল অ্যান্ড মিক্সোফেশিয়াল সার্জন, এবং একই সাথে তিনি সার্জন, কবি, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং সেই সাথে রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর তৌহিদা শ্রাবণ্য। তিনি চিকিৎসক এবং জনপ্রিয় একজন উপস্থাপিকা। আপনাদের দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। এনটিভির জন্য শুভকামনা, শুভ জন্মদিন এনটিভি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি প্রথমেই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, এনটিভির স্বাস্থ্য প্রতিদিনের যাত্রাটা কিন্তু ভীষণ লম্বা। তো এই জার্নিটার সূচনা লগ্ন থেকে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে আপনার? এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটা একদম শুরুতে যখন শুরু হয়, তখন আমি এর গ্রন্থনা, গবেষণা, উপস্থাপনা, কাজী মুস্তফা এখন যিনি প্রডিউসার ইনি এবং আমাদের আরেক বন্ধু, এদের সহ আমরা এটা শুরু করি এবং এই পর্যায়ে আস্তে আস্তে গিয়ে বিপুল জনপ্রিয় একটা অনুষ্ঠানে এটা পরিণত হয়। তো সেই হিসেবে এই এনটিভি চ্যানেলটি একটি রুচিশীল চ্যানেল এই জন্য যে নাটক খুব কোয়ালিটি, পরিবার নিয়ে দেখার মতো সুন্দর নাটক দেখানো, এদের যে অন্য যে প্রোগ্রামগুলি এত সুন্দর পরিশীলিত এবং দেশের বাংলাদেশের কালচারকে তুলে ধরে এরকম উপযোগী যে অনুষ্ঠান সেগুলি করা, নিউজ আছে, টক শো আছে, কিন্তু সেগুলি নিয়ে বাড়াবাড়ি নেই। ডক্টর শ্রাবণ্য, তৌহিদ, আপনার কাছে একটু জানবো যে স্বাস্থ্য প্রতিদিনের একটা লম্বা জার্নি, আপনি কিভাবে এটিকে আসলে দেখছেন? হ্যাপি বার্থডে টু এনটিভি। এনটিভিতে যখন আমি ঢুকছি, আই মিন লিভ টু মানে মেকআপ রুম অ্যান্ড স্টুডিও, আমার মধ্যে যে তাড়নাটা আমি অনুভব করছিলাম, মনে হচ্ছিল আমি আমার নিজের বাসায় চলে এসেছি। কারণ হচ্ছে এনটিভির সাথে আমার যাত্রা হচ্ছে, আমি যখন মিডিয়াতে আমার জার্নিটা শুরু করেছি, অবশ্যই আমি এখান থেকে শুরু করি নাই, কিন্তু এখান থেকে আমার যাত্রাটা খুব সমৃদ্ধশীল হয়েছে। আমি এই স্টুডিওতেই আমি প্রত্যেক সপ্তাহে শো করতাম, সেই শোগুলো করেছি অনেকগুলো বছর, এবং লাস্ট হচ্ছে ফ্যামিলি শো করেছি, ফ্যামিলি গেম শো করেছি। স্বাস্থ্য প্রতিদিন, ইয়েস, আমি এই অনুষ্ঠানটা গেস্ট হিসেবে এসেছি, বাট আমি এই অনুষ্ঠানটা খুব ভালো করেই জানি যে এই অনুষ্ঠানটা বাংলাদেশে এমন একটা অনুষ্ঠান যেটা আসলে অন্য সব চ্যানেল থেকে আলাদা করেই রাখা যায় স্বাস্থ্য বিষয়ক যে শোগুলো রয়েছে সেখানে। কারণ একই তো হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কন্টিনিউয়াসলি অনেকগুলো মাইলফলক অলরেডি অর্জন করেছে এই শোটা, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আসল যে মানে যে জিনিসটা আমাদের দরকার, ঠিক সেই খবরগুলো, সেই স্বাস্থ্য সচেতনতাগুলো সব মিলে এই অনুষ্ঠানে আসতে পারাটাও একটা আনন্দের একটা ব্যাপার। আমরা ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, এই যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার মূল্যায়নটা কি, বা আমাদের এনটিভি চ্যানেলটার বিষয়ে আপনার মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? এনটিভি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্র, দেশ, মাটি এবং মানুষের পক্ষে সবসময় কথা বলে এবং কোনো বাড়াবাড়ি করে না, মধ্যপন্থাটাই সবসময় গ্রহণযোগ্য পন্থা, সেই বিবেচনা মাথায় রেখে সব কিছুতে করে। আর স্বাস্থ্য প্রোগ্রামের ব্যাপারে যেটা শুরুতে যখন আমরা শুরু করি, ওই সময়ের প্রডিউসার জাহাঙ্গীর চৌধুরী এবং এখন যিনি প্রডিউসার কাজী মুস্তফা, তারা অনেক পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটির পেছনে। আমি শুরু থেকে ছিলাম গ্রন্থনা, গবেষণা। আমরা এই প্রোগ্রামটার জন্য শুটিং করতে সেই বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমরা এর জন্য বক্স পপ নিতে ঢাকা ইউনিভার্সিটি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কারণ আমরা প্রোগ্রামে একটা ভ্যারিয়েশন আনতে চেয়েছিলাম, যে গতানুগতিক অন্যান্য চ্যানেল যেরকম শুধু একজন ডাক্তারের ইন্টারভিউ এই বেস যে প্রোগ্রাম করে, তার মধ্যে না রেখে আমাদের চিন্তায় ছিল যে মানুষের ঝোঁক মেডিসিনাল প্ল্যান্টস বা এই যে ঔষধি গুণাগুণের দিকে অনেক আগ্রহ আছে, সুতরাং এটাকে আমরা রাখতে চাই। আমাদের প্ল্যান ছিল যে আমরা পুষ্টির দিকে মানুষের অনেক ঝোঁক আছে, কিন্তু পুষ্টি সম্পর্কে জ্ঞানের অভাব আছে আমাদের সাধারণ মানুষের। তাদেরকে যদি আমরা বোঝাতে পারি যে কোন খাবারটা তার জন্য বেশি উপকারী হবে, কিভাবে খাবে, রান্নাটা কিভাবে করলে ভালো হয় এবং কোন কোন খাবারের সমন্বয়ে তাকে একটা সুস্থ জীবন দিবে। আমরা ভাবলাম যে ফিজিক্যাল ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই জিমে যাচ্ছেন, নিজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন, ইয়োগা করছেন, কিন্তু ঠিকভাবে করতে পারছেন না, অথবা অনেকের আগ্রহ তৈরি হচ্ছে না। সুতরাং আমরা যদি এই ফিটনেসের উপরে একটা প্রোগ্রাম এখানে রাখা যায়, একটা ছোট্ট একটা পার্ট রাখা যায়, সেটাও কিছু মানুষকে উপকৃত করবে। আমরা চিন্তা করলাম আমরা শুধু
এখানে স্বাস্থ্যের কথা বা চিকিৎসক ডেকে নিয়ে ইন্টারভিউ সেটা তো থাকছেই, এর বাইরে স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে দেবার একটা প্রয়াসও থাকা দরকার। আমরা 64 জেলার প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের রিপোর্টার দিয়ে রিপোর্ট করিয়ে ওইখান থেকে আনলাম যে ওইখানে কোন ধরনের রোগী বেশি যায়, কি ধরনের ফ্যাসিলিটিজ আছে, কি কি ল্যাকিং আছে, কতজন চিকিৎসক থাকার কথা কতজন আছে, অ্যাম্বুলেন্সটা ঠিক আছে কিনা, একটি রিপোর্টিং। সেই রিপোর্টিংটা ওইখান থেকে ভিডিও ধারণ করে সেটার স্ক্রিপ্ট এনে এইখানে এনে এডিট করে এই প্রোগ্রামে কিন্তু আপনার স্বাস্থ্যকেন্দ্র নামে সেটাও প্রচার করলাম আমরা বহুদিন সারা বাংলাদেশের সব সেন্টার। ফলে এইটা একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য প্রোগ্রাম ছিল যেটা মানুষের সব রকমের স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়। এবং এই ধারাবাহিকতা বজায় রাখা প্লাস হচ্ছে দিনে দিনে সব কিছু স্মার্ট হচ্ছে, আইটি নির্ভর হচ্ছে, এটাকে আরও লুক্রেটিভ করা। একজন হতদরিদ্র মানুষ থেকে একজন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, একজন সদ্যজাত বা মাতৃ জঠরে যে আছে সে থেকে শুরু করে কবর পর্যন্ত স্বাস্থ্য তো সবার দরকারি একটা জিনিস। সেই জিনিসটা কেন এই প্রোগ্রাম ওই রকম পপুলার হচ্ছে না, যেটা আপনার একটা ম্যাগাজিন অনুষ্ঠান হয়, একটা রিয়েলিটি শো হয়, স্বাস্থ্য রিলেটেড রিয়েলিটি শো তো হতে পারে, কেন হয় না? ইনভেস্টরের অভাব, স্পন্সরের অভাব। আমার কাছে মনে হয় যে স্পন্সরের সাথে সাথে এই যে মডার্ন থিঙ্কিং প্রসেসটা আপনারা যেটা অনেক আগে করেছেন, যে একটা মানুষের স্বাস্থ্য রিলেটেড আর কি কি প্রয়োজন হতে পারে, মানে আমি এখানে স্বাস্থ্যের সাথে সাথে মানে স্বাস্থ্য সমস্যার সমাধান দিচ্ছি, ফিটনেস নিয়ে কথা বলছি, পুষ্টি নিয়ে কথা বলছি, মানে নিউট্রিশন রিলেটেড কথাবার্তা যা আসলে একদম মডার্ন টেকনোলজি বা মডার্ন লাইফে আমাদের নাওএডেজ খুব দরকার, সব কিছুকে টাচ করছে জন্যই হয়তো বা এই অনুষ্ঠানটা এত চমৎকার, এত সাকসেসফুল। ডেফিনেটলি অ্যাক্টিভলি কাজ করতে হবে এবং এটাকে আরও বেশি লুক্রেটিভ, মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে পারা। কিছু কিছু প্রোগ্রাম আছে না, ওই প্রোগ্রাম দেখার জন্য আমরা অপেক্ষা থাকি, মাসে একবার হয়, সপ্তাহে একবার হয়। স্বাস্থ্য প্রোগ্রাম কেন এমন হবে না যে প্রোগ্রামটার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকবে যে এটা আমাকে দেখতে হবে? এইরকম অনুষ্ঠান করা এখনো বাকি আছে। আমি ডক্টর শ্রাবণী তৌহিদ আপনার কাছে জানতে চাই, আপনি তো একজন চিকিৎসক এবং জনপ্রিয় উপস্থাপিকা, সেই সাথে আপনি টুকটাক নাটকেও কাজ করেছেন। তো এই যে নাটকে কাজ করা, উপস্থাপিকা হিসেবে কাজ করছেন, চিকিৎসক হিসেবে আপনি চিকিৎসা সেবা দিচ্ছেন, এই ব্যালেন্সটুকু আপনি কিভাবে করছেন? চিকিৎসা সেবার সাথে আছি জন্যই হয়তো বা নাটকে যে মাঝে মাঝে করি, এটা না হলে আমি হয়তো রেগুলার করতাম কিংবা নায়িকা হয়ে যেতাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট আমি চিকিৎসা সেবার মতো একটা মহান সেবায় জড়িত জন্য, এবং এখানে আমাদেরকে অনেক ওয়ার্ক হার্ড করতে হয়, মানে প্রত্যেক দিনই আমাদের পড়াশোনা একটা লিমিট অনুযায়ী করতেই হয়, ভাইয়া খুব ভালো করেই জানেন সেটা। সেই পড়াশোনার ফাঁকে আসলে বাকি জিনিসগুলো আমি খুব দ্রুত ম্যাচ আপ করতে পারি। অনুষ্ঠান করতে আমার তেমন একটা সময় লাগে না, ম্যাক্সিমাম টাইম আমি লাইভ শো করি এই জন্যই। আর এর মধ্য থেকে আসলে যতটুকু সময় হয় আমি চেষ্টা করি যে আমার কোয়ালিটি কাজ দিয়ে আমার দর্শক যারা ফ্যান আছে তাদের মধ্যে পৌঁছে যাওয়া। তো সেই চেষ্টাটাই চলবে আমার। কিন্তু আমি আমার কোর যে প্রফেশন, দ্যাট ইজ আমার হেলথ প্রফেশন, আমি একজন ডক্টর, আমি একজন গভর্নমেন্ট ডক্টর, আমি আমার ফেলোশিপের লাস্ট পার্টটাতে আছি। সো সব মিলে আমি সেই জায়গাটা কখনো ছেড়ে যাব না। আর ব্যালেন্স করছি ওই যে আমি যে কারণে একটু আগে বলছিলাম যে এই অনুষ্ঠানটা আমার এত পছন্দের, বিকজ এখানে ফিটনেস নিয়ে মানুষের অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর যে চেষ্টা করা হয়। ফরচুনেটলি ছোটোবেলা থেকেই আমি ফিটনেস ফ্রিক। আমি সব সময় হচ্ছে আমি যত ব্যস্তই থাকি না কেন ফিটনেস নিয়ে আমার কোনো ছাড় কখনোই চলে না। তো সেইটায় আমার মনে হয় যে আমি ওই জায়গাটা ধরে রেখেছি, বা আমি ওই মেন্টালিটিটা অলওয়েজ শো করি জন্যই হয়তো বা এতগুলো কাজ আমি একসাথে মেনটেন করতে পারি, আমি কোপ আপ করতে পারি। আর আমার আরও একটা মেসেজ হচ্ছে সকল দর্শকদের জন্য, আমি এটা বিলিভ করি কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে তাকে কেউ কোনোদিন বাধা হয়ে আসতে পারে না, সেটা যাই হোক না কেন। আর কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করা, হার্ড ওয়ার্ক করা, বা অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমার মোটিভটাকে ঠিক রাখি, ডেডিকেশনটা থাকে, তাহলে সব কিছুই সম্ভব। সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে এখন একটু জানবো যে একজন চিকিৎসক হিসেবে তো আপনি কাজ করছেন, এই রাজনৈতিক বিশ্লেষক, কবি, লেখক, অনেক কিছু, অনেক নামের বিশেষণ আপনার নামের সঙ্গে চলে আসে। একটু জানবো যে এই যে বাংলাদেশে স্বাস্থ্য সংকট যেটি রয়েছে সেটিকে কমানোর জন্য বা সেটি থেকে আমরা উত্তরণের জন্য আসলে কি কি করতে পারে, আপনার কাছে কি পরামর্শ আপনি দিতে চান? বাংলাদেশ 54 বছরের স্বাস্থ্য খাতে অনেক এগিয়েছে। আমাদের এই এগিয়ে যাবার গল্পটা হয়তো বলা হয় কম। শিশু মৃত্যু হার অদ্ভুত উন্নতি করেছে, মাতৃমৃত্যু হার সাংঘাতিক উন্নতি করেছে, ইমিউনাইজেশন প্রোগ্রাম বা টিকা দেয়া যেটা, এইরকম অনেক ক্ষেত্রে সাংঘাতিক এগিয়েছে। কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে চিকিৎসাটাকে সমন্বিতভাবে
যে কনজিউমার বা রোগী তার কাছে পৌঁছে দেওয়ার যে পদ্ধতিটা, এইখানে একটা ল্যাকিং আছে মনে হয় এই জন্য যে চিকিৎসক এবং রোগীর মধ্যে যে বন্ধুত্বপূর্ণ আস্থার সম্পর্কটা তৈরি হওয়া দরকার, সেটি কেন যেন হয়ে ওঠে নাই। মিডিয়ার সঙ্গে চিকিৎসকদের যে আস্থার সম্পর্কটা তৈরি হওয়া দরকার, সেটিও কখনো কখনো হোঁচট খায়, এটা মনে হয় আমার। সেই ক্ষেত্রে এর পেছনে অনেক ষড়যন্ত্রও থাকতে পারে। যেমন ধরেন, বাংলাদেশ যদি স্বাস্থ্য ব্যবস্থা একটু পিছিয়ে রাখা যায়, একটু দুর্নাম হয়, তাহলে এখান থেকে রোগী যদি ভেগে অন্য দেশে যায়, সেই দেশের একটা লাভ হয়। ফলে ওই সব দেশকেন্দ্রিক স্বাস্থ্য বাণিজ্য যারা করে, এই রোগী ভাগিয়ে নেবার এজেন্সি যারা, তাদেরও এখানে নানান রকমের ইনফ্লুয়েন্স থাকলেও থাকতে পারে। আমি জানি না আছে কিনা, অনেকে সন্দেহ করেন, কিন্তু ওইটার উপরে কথা চাপিয়ে দিয়ে আমাদের দায় সারা হবার কোনো সুযোগ নাই। আমাদের রোগীর সঙ্গে ফ্রেন্ডলি হতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। সরকারি খাতে, সরকারি হাসপাতালে প্রচুর বরাদ্দ আছে, কিন্তু সেই বরাদ্দ অনুযায়ী সেখানে তার যে ইউটিলাইজেশন, সেইটা নাই। যন্ত্রপাতি কেনা আছে, সেই যন্ত্রপাতির প্রপার যে ব্যবহারটা, সেটা নাই। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। রোগীদেরকেও বুঝতে হবে যে এত সংখ্যক রোগীকে স্বল্প সংখ্যক চিকিৎসক এবং নার্স সেবা দিচ্ছেন, তাদেরকে যেন একটু সহযোগিতা করে। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ধরেন, বা এরকম মেডিকেলের ইমার্জেন্সিগুলোতে যেই হারে ইমার্জেন্সি রোগী আসে, আর যেই ম্যান পাওয়ার, যতটুকু জায়গা গিজ করে মানুষে, সেখানে যদি চিকিৎসক, নার্স, ব্রাদার সবাইকে যদি চিকিৎসকরা, ওই রোগীর লোকরা সহযোগিতা না করেন, তাহলে মাথা ঠান্ডা রেখে চিকিৎসকদের পক্ষেও যতটুকু সম্ভব সেই ভালো চিকিৎসাটুকু দেওয়া সম্ভব হয় না। ফলে সমস্যা অনেক আছে, এটা দূর করার সরকারি বেসরকারি লেভেলের চেষ্টা আছে, চেষ্টাকে এগিয়ে নিতে হবে। দুর্নীতি বড় একটা সমস্যা, যেটা 16 বছর এই দেশটাকে একদম খেয়ে ফেলেছে, সেইখান থেকে উঠে আসার নজির দেখাতে হবে। শুধু পেছনের খারাপ গল্প বলবো আর ভালো কিছু করে দেখাবো না আমরা, এটা যেন না হয়। ফলে পজিটিভলি এগোতে হবে। জনগণের সঙ্গে, রোগীদের সঙ্গে ডাক্তার যে দূরত্ব কমাতে হবে। আমরা ডাক্তাররা যদি একটু ফ্রেন্ডলি হই, একটু সুন্দর ব্যবহার করি, ধমক দিয়ে কথা না বলি। ভাইয়া যে কথাগুলো বলছিলেন, আমি টু দ্য পয়েন্ট এগ্রি করি। ভাইয়া এত সুন্দর করে বলছিলেন যে বাংলাদেশের হেলথ সিস্টেমটা ডক্টরদের হাতে না, আমরা জিম্মি হচ্ছে সিস্টেমের হাতে। ইনফ্রাস্ট্রাকচার এতটাই সেকেলে। আপনি একটু আগে ঢাকা মেডিকেল কলেজের উদাহরণ দিচ্ছিলেন। আমি এখানে কাজ করেছি 6 বছর, আমি জানি এমার্জেন্সিতে একটা ডক্টর 5 মিনিটসও দাঁড়িয়ে থাকতে পারবে না, এত পেশেন্ট থাকে সেখানে। তো সেখানে আসলে ধৈর্য ধরে থাকাটা খুব টাফ। আবার তার যদি হেলথ সিস্টেমে অন্য জিনিস প্রপারলি না পায়, সেখানে একটা প্রবলেম। সব মিলে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে চিকিৎসকরা পৃথিবীর অন্য সকল দেশের মতোই কেপাবল এবং নলেজেবল, বাট তাদেরকে আসলে ইউটিলাইজ করা হয় না প্রপারলি। এবং মিডিয়া হচ্ছে কাজ করে এখানে। যারা বিদেশে বিভিন্ন উন্নত দেশে যাচ্ছে, ওখানে সুনামের সঙ্গে তারা পেশাগত দায়িত্ব পালন করছে। বাংলাদেশে না পারার পেছনে কারণ হচ্ছে সিস্টেম, ফ্যাসিলিটিস। আমি দুজনের কাছে একটু জানতে চাইবো, এই যে এনটিভি এত বছর যাবত কাজ করছে এবং 23তম বছরে পদার্পণ করেছে, এবং আমরা যদি স্পেসিফিক্যালি আজকের স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানের কথা বলি, এটি কিন্তু অলমোস্ট 5558তম পর্ব অলরেডি কিন্তু আমরা অন ইয়ারে চলে এসেছি। সো এই যে একটা সফল যাত্রা, এবং এর পেছনে কিন্তু এনটিভির যে ম্যানেজমেন্ট রয়েছে, এর পেছনে যারা কাজ করছে, টেকনিক্যাল কাজ যারা করছে, প্রত্যেকেরই কিন্তু একটা কন্ট্রিবিউশন রয়েছে। সো এটাকে আসলে কিভাবে দেখছেন? যেটা চাই আমরা সেটাই কিন্তু পাচ্ছি এনটিভি থেকে। কোনো বাড়াবাড়ি নেই, কোনো বেশি অতি মাধুর্যতা নেই, বাট যা দরকার ঠিক তাই। আর মিডিয়ার কথা বলছিলাম না, ডক্টরদের সাথে মিডিয়ার একটা দূরত্ব রয়েছে, সেই জায়গায় এনটিভি কিন্তু দারুণ কাজ করে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন ডক্টরদের সাথে পেশেন্টদের বা জনগণের, সেটা কিন্তু এই অনুষ্ঠানটা দিয়ে এনটিভি এতগুলো বছর ধরে করছে। তাই এই অনুষ্ঠানটার মারফতে আমি সকল মিডিয়া পার্সনদের, জার্নালিস্টদেরকে স্পেশালি বলতে চাই যে ডক্টররা আপনাদের শত্রু না, ডক্টররা কিন্তু আপনাদেরই মানুষ, আপনাদের জন্যই কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাই আমি ডক্টর সাখাওয়াত হোসেন শায়ন, এখন আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এতগুলো পর্ব আমরা করতে পেরেছি সফলতার সাথে, এটার পেছনে কিন্তু ম্যানেজমেন্টের একটা সদিচ্ছা রয়েছে বলেই কিন্তু আমরা করতে পেরেছি। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ডেফিনেটলি সদিচ্ছা তো থাকতেই হবে এবং রয়েছে, না হলে
5,500-এর বেশি পর্ব এটার হয়ে গেছে। এবং এই অনুষ্ঠানে আমি যখন উপস্থাপনা করতাম বা গ্রন্থনায় ছিলাম তখনও দেখেছি মাঝে মাঝেই এর কিন্তু স্পন্সর ছিল না, ফলে এনটিভির নিজস্ব প্রোগ্রাম হিসেবে চালিয়ে নিয়েছে প্রোগ্রামটা। আর বিশেষ করে এনটিভির চেয়ারম্যান মহোদয়, ওনার খুব নজরদারি ছিল এই অনুষ্ঠানটার উপরে, নিশ্চয়ই এখনও আছে। তিনি রেগুলার খেয়াল করেন এবং পরামর্শ দেন, এবং এই প্রোগ্রামটা যাতে ভালোভাবে চলে এই ব্যাপারে তার এক ধরনের অঙ্গীকার আছে এবং সহযোগিতা আছে। আর এই প্রোগ্রামটার সঙ্গে যে ইন্টারাকশন হয় ডক্টর কমিউনিটির সঙ্গে, ভিউয়ারের সঙ্গে, এবং এটা সফলভাবে করছে। তার আরেকটা এক্সাম্পল হলো, আমি শুনলাম যে এই প্রোগ্রামটা যে ইউটিউবে যে এটা যায়, ইউটিউব চ্যানেল, এই প্রোগ্রামটা সেটা মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটা স্বাস্থ্য প্রোগ্রামে মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা কিন্তু সহজ কথা না, এটা কিন্তু অনেক। এটা কোনো নাটক না, সিনেমা না, কোনো বিনোদন প্রোগ্রাম না, কোনো রিয়েলিটি শো বা কোনো মজার অনুষ্ঠান না, কৌতুকের প্রোগ্রাম না। এবং সবথেকে আসলে আমাদের জন্য সফলতা একটা বিষয় হচ্ছে, ভালো লাগার একটা বিষয় হচ্ছে, শুধুমাত্র আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটা আমাদের দেশের মানুষজন নয়, দেশের বাইরেও কিন্তু অনেক বেশি জনপ্রিয়। মানুষের উপকার হচ্ছে, ভালো লাগছে বলেই তো এখানে সে ঢুকছে, সাবস্ক্রাইব করছে, সে দেখছে, ভিউয়ার বাড়ছে। এটা হলো ইউটিউবে। আর সরাসরি তো এই প্রোগ্রামের ভিউয়ার হিউজ, সেটা নিশ্চয়ই আপনি ওই চেয়ারে বসে আপনি টের পান। বাইরে যখন যান, মানুষ যখন শ্রদ্ধার সঙ্গে বলে যে আপনার প্রোগ্রাম দেখি শুনি ভালো লাগে, আমি যখন করতাম তখনও আমি এনটিভি দিয়ে ভিজুয়াল মিডিয়ায় আমার প্রোগ্রাম শুরু, এবং এরপর থেকে আস্তে আস্তে মানুষ যতটুকু চেনা শুরু করলো ওই প্রোগ্রাম দেখেই। বাইরে দেখা হলে বলতো আপনাদের প্রোগ্রামটা খুব ভালো হয়, তখন বুকটা ভরে যেত যে যাক, মানুষের জন্য কিছু ভালো আজ সত্যিকার অর্থে আপনাদের দুজনের কাছ থেকে এই ধরনের ভালো লাগার কথাগুলি শুনে ভীষণ ভালো লাগছে যে আপনাদের এক্সপেরিয়েন্সগুলো আপনি শেয়ার করলেন। এবং স্পেশাল থ্যাঙ্কস আপনাদের দুজনকে যে আমাদের আজকে বিশেষ দিনে বিশেষ আয়োজনে আপনারা দুজন এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর যখনই আমি এনটিভিতে আসি অন্যরকম ভালো লাগা কাজ করে। বিদায় নিতে নিতে এনটিভিকে আবারও হ্যাপি বার্থডে বলতে চাই। আর দর্শক, আপনাদের সবার জন্য একটা মেসেজ থাকবে, নিজেকে আগে ভালোবাসুন। আসলে নিজেকে ভালো রাখা, ভালোবাসার মধ্যেই কিন্তু চারপাশকে ভালো রাখার একটা সম্পর্ক রয়েছে। নাওয়েডেজ আমরা ইয়াং হার্ট অ্যাটাক অনেক বেশি দেখছি। আমার মনে হয় এই জায়গায় নিজেকে ভালোবাসার ক্ষেত্রে একটু হলেও ফোকর রয়ে যাচ্ছে, জন্য এটা হচ্ছে। তাই নিজের স্বাস্থ্যের প্রতি, মনের প্রতি যত্নবান হওয়া উচিত আমাদের সবার। এনটিভির জন্য শুভকামনা, স্বাস্থ্য প্রতিদিনের জন্য আরও বেশি শুভকামনা। মানুষ সুস্থ হোক, স্বাস্থ্য সচেতন হোক। শুভ জন্মদিন এনটিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।